KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভাইল। আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনে প্রথমেই আসবো ভারতীয় দল নিয়ে। ভারতীয় দল নিয়ে কেন আসবো, তার কারণ একটাই যে আমরা জানি আগামী 7ই ফেব্রুয়ারি থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে। মানে আজকে দিনটা যদি ধরি তাহলে আর 9 দিন বাকি, আর 9 দিন পর টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 10 বছর পর ভারতের মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপ। তাই ভারতীয় দল নিয়ে আলোচনা করতেই হবে। কি অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতীয় দল, কি ছন্দে ভারতীয় দলকে দেখা যাবে টি-20 ওয়ার্ল্ড কাপে। এখনও পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার পথেই হয়তো হাঁটবে টিম ইন্ডিয়া, সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি তিরুবনন্তপুরমে, যেখানে পঞ্চম টি-20 ম্যাচ হতে চলেছে। আমরা দেখেছি গতকাল ভারত হেরে যায় 50 রানে, তবে এটাকে ইতিবাচকভাবেই কিন্তু দেখছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। তার কারণ হচ্ছে এই যে পরীক্ষা নিরীক্ষা, গতকাল যে পরীক্ষা নিরীক্ষাটা করেছে ভারতীয় দল, আমরা দেখেছি ঈশান কিষানের নিগলস ছিল, সেই জন্য ঈশান কিষানকে নেওয়া হয়নি এবং ঈশান কিষানের বদল হিসেবে অন্য কোনো ব্যাটারকে কিন্তু নেওয়া হয়নি, যেখানে শ্রেয়াস আইয়ার ছিলেন অলরেডি রিজার্ভ বেঞ্চে। হর্ষদীপ সিংকে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে টি-20 স্কোয়াডে যারা যারা রয়েছেন তাদেরকে একবার করে দেখে নিতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। গতকাল স্টেডিয়াম বুলেটিন চলাকালীন বেশ কিছু টেলিফোন কল আসে এবং প্রত্যেকের একটাই প্রশ্ন ছিল, শ্রেয়াস আইয়ার কেন নন? মানে গৌতম গম্ভীর কি তার যে পার্সোনাল তিক্ততা সেটাকে নিয়ে আসছেন, সেটা কি কোনো কারণে ইম্প্যাক্ট ফেলছে ভারতীয় দলে? সেটার উত্তর আমি এখানে বসে দিতে পারবো না। তবে একটা কথা বলতে পারি যে যেহেতু শ্রেয়াস আইয়ার টি-20 স্কোয়াডে নেই, সেই জন্যই কিন্তু তাকে নেওয়া হয়নি, যেটা গতকাল আমি বলেছিলাম এবং আজকে সেটাই কিন্তু খবর। মানে সূর্যকুমার যাদবও সেটাই বলছেন যে শ্রেয়াস আইয়ার যেহেতু দলে নেই টি-20 স্কোয়াডের, সেই জন্য সেই জন্যই তাকে নেওয়া হয়নি এবং যারা যারা রয়েছেন টিমে তাদেরকে একবার ঝালিয়ে নিতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কটা, এবং এটাই মূল কারণ না। তাই আরও একবার বলবো যে তিরুবনন্তপুরমে যে পরবর্তী টি-20 ম্যাচটা রয়েছে সেখানেও কিন্তু একই রকম পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যাবে এবং সূর্যকুমার যাদবের কথায় একদম স্পষ্ট যে কঠিন পরিস্থিতি আসলে, চ্যালেঞ্জিং মোমেন্টস যদি আসে ভারতীয় দলের সামনে, তখন তারা কীভাবে ট্যাকেল করবে। এই যে হঠাৎ করে যে 2-3টে উইকেট পড়ে যায় ভারতীয় দলের, তারপর কোন ব্যাটাররা ঘুরে দাঁড়াবে। গতকাল আমরা দেখেছি যে শিবম দুবে একটা দুর্দান্ত নক খেলেছেন এবং একটা মানে দুর্ভাগ্যজনকভাবে তিনি আউটও হলেন। যদি তিনি আউট না হতেন, কে বলতে পারে হয়তো ম্যাচটা ভারত জিততেও পারত। তাই এটাই বলার যে এই যে পরীক্ষা নিরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু পজিটিভ দিক থেকেই দেখছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, এবং তারা চাইছে যে আর যেসব জায়গায় খামতি রয়েছে সেটা অবশ্যই রিপেয়ারিং করা হবে। তবে আর কিছু যদি পরীক্ষা নিরীক্ষা করা যায় পঞ্চম টি-20-তে, কারণ ভারত সিরিজ জিতে গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়েই কিন্তু এক্সপেরিমেন্টটা করতে হবে এবং একদম বলা যেতে পারে যে ফাইনাল পরীক্ষার আগে আর কয়েক ঘন্টা, তার আগে শেষবারের মতো রিভিশন না ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক দিচ্ছে এই মুহূর্তে। তাই এটাই বলা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন যে এরকম স্ট্র্যাটেজি কেন নিল ভারতীয় দল, যেখানে ঈশান কিষান নেই সেখানে হর্ষদীপ সিংকে নেওয়া হলো। তাই আজকে আরও একবার স্পষ্টত জানিয়ে দিই, সূর্যকুমার যাদবও জানিয়েছেন যে যারা দলে রয়েছেন টি-20 স্কোয়াডে তাদেরকে নিয়েই কিন্তু এক্সপেরিমেন্ট করা হবে। কারণ একদম পরিষ্কারভাবে এটা আমি গতকালও বলেছিলাম, আজকেও বলছি যে তিলক বর্মা যুক্ত হবেন। তিলক বর্মা ভারতীয় দলের সঙ্গে যুক্ত হবে এবং টি-20 স্কোয়াডে তিনি কিন্তু থাকবেন। আর টি-20 স্কোয়াডে থাকবেন মানে ওয়ার্ল্ড কাপ টি-20 স্কোয়াডে থাকবেন মানে এটা পরিষ্কার যে কোনো এক ক্রিকেটারকে বেরিয়ে যেতে হবে, এবং কোন ক্রিকেটারকে বেরিয়ে যেতে হবে এতদিন ধরে আমরা আলোচনা করছি। সঞ্জু স্যামসন, তিনি একদম রানের খরার মধ্য দিয়ে যেন যাচ্ছেন, একেবারেই ব্যাটে রান নেই, যদিও তার হয়ে গলা ফাটাচ্ছেন না মর্নি মর্কেল বা অন্যান্য কোচিং স্টাফ, তবে রানটা তো করতে হবে। রানটা না করলে তো কেউই কিছু করতে পারবে না। টানা যে ব্যর্থতা, এটার দায় কে নেবে? সঞ্জু স্যামসনের নিজেরও কিন্তু আফসোস থাকার কথা নয় যে মানে তিনি যদি এর পরে দল থেকে বেরিয়ে যান, মানে টি-20
ওয়ার্ল্ড কাপ টি-20 চূড়ান্ত একাদশে যদি তিনি সুযোগ না পান। কারণ ঈশান কিষানকে এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। ঈশান কিষান দ্বিতীয় টি-20তে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তৃতীয় টি-20তেও একটা ভালো নক খেলার চেষ্টা করেছেন, তাই তাকে বাদ দিয়ে কিন্তু এখন কিছু ভাবাই হবে না। তাই ঈশান কিষান যদি খেলেন, সেক্ষেত্রে তিলক ভার্মা যদি আসেন, তিলক ভার্মা আসলে ঈশান কিষান ওপেন করবেন অভিষেক শর্মার সঙ্গে এবং ডাউনে তিলক ভার্মা নামবেন, এটা একদম পরিষ্কার। এবং আমরা অবশ্যই তিলক ভার্মা সম্পর্কে জানাবো, তিলক ভার্মার কি আপডেট, তিলক ভার্মা কতটা সুস্থ এই মুহূর্তে। তবে তার আগে বোধহয় একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। তিলক ভার্মা নিয়ে আলোচনা করছি, তিলক ভার্মা কেমন রয়েছেন এই মুহূর্তে, তার লেটেস্ট কি আপডেট সেটা জানাবো। এই মুহূর্তে তিনি বেঙ্গালুরুতে রয়েছেন এবং সেখানে সেন্টার অফ এক্সিলেন্সে তিনি রিহ্যাবিলিটেশনে রয়েছেন। যা খবর পাওয়া যাচ্ছে তিনি সুস্থ রয়েছেন, অলরেডি তিনি ফিজিক্যাল ট্রেনিং শুরু করেছেন এবং তাকে বেশ ছন্দেই দেখা যাচ্ছে। তিলক ভার্মা খেলবেন এটা প্রায় নিশ্চিত। তবে অপরদিকে ওয়াশিংটন সুন্দর, তিনি কি মিস করতে চলেছেন এই টি-20 ওয়ার্ল্ড কাপ, তার সম্পর্কে কিন্তু সেভাবে এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না। এবং যতটা সহজ মনে হচ্ছিল তার চোট, অতটাও বোধহয় সহজ নয়। আর তাই ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সাসপেন্স রয়েছে, তিনি আদৌ খেলবেন কি খেলবেন না। তবে তিলক ভার্মা নিয়ে পজিটিভ এটাই যে তিনি কিন্তু সুস্থতার পথে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তিলক ভার্মা খেলবেন। তার একটা সার্জারি হয়েছে আমরা জানি এবং তড়িঘড়ি সেই সার্জারিটা করা হয়। তবে এই মুহূর্তে তিনি ফিজিক্যাল ট্রেনিং শুরু করে দিয়েছেন। আর তিলক ভার্মা দলে আসা মানে শক্তি বৃদ্ধি হওয়া, ব্যাটিং শক্তি বৃদ্ধি হওয়া। কারণ না আমরা জানি যে এশিয়া কাপ ফাইনাল কীভাবে জিতিয়েছিলেন এবং টেন্সড মুহূর্তে, যখন ক্রাইসিস মোমেন্ট, যখন মানে হার্টবিট বাড়তে থাকে, সেই সময় মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করার দক্ষ কারিগর এই বিদ্যুৎ কর্মীর ছেলে তিলক ভার্মা। তাই তিলক ভার্মার দিকে নজর থাকবে। আর যেটা বলছিলাম যে তিলক ভার্মা, আমাদের কাছে যা খবর, 3রা ফেব্রুয়ারি মুম্বাইতে ভারতীয় স্কোয়াডের সঙ্গে যুক্ত হবেন। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, 4ঠা ফেব্রুয়ারি ভারতের একটা ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে, তার আগের দিন তিনি যুক্ত হচ্ছেন, যা এখনও পর্যন্ত খবর। তিলক ভার্মা যুক্ত হওয়া মানে তিনি যদি ফিট থাকেন তাহলে অটোমেটিক চয়েস তিলক ভার্মা খেলবেন। আর সেক্ষেত্রেই বলা হচ্ছিল যে সঞ্জু স্যামসন এই যে পরপর সুযোগগুলো পাচ্ছিলেন 4টে টি-20 ম্যাচে, গতকাল আমি বেশি করে বলবো যে গতকালের এই সুযোগটা অবশ্যই তার কাজে লাগানো উচিত ছিল, যেখানে পরপর টপ অর্ডার কলাপস হচ্ছিল এবং সেই সময় দাঁড়িয়ে যদি সঞ্জু স্যামসন একটা মস্তানি দেখাতেন ব্যাট হাতে, তাহলে কিন্তু আবার সমীকরণ বদলে যেতে পারত। তবে এই মুহূর্তে একদম সহজ হয়ে গিয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের কাছে যে কি হতে পারে সমীকরণ যদি তিলক ভার্মা ফিরে আসেন। সমীকরণটা এটাই যে ঈশান কিষান, অভিষেক শর্মা এবং তারপরে তিলক ভার্মা। এবং এক্ষেত্রে দেখা যাক যে ওপেনিং স্লটে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন রাখে কিনা। তবে আমার মনে হয় না, কারণ এখন আর সেটা মানে এই সময়ের ক্রিকেটে দাঁড়িয়ে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন কোনো ম্যাটার করে না। যদি ছন্দে থাকে ব্যাটার, তাহলে কিন্তু ওই ঈশান কিষান, অভিষেক শর্মা, দুই বাঁহাতি ব্যাটার 6 ওভারে 100 রানও করতে পারেন। তাই এটাই বলার যে সুযোগ বারবার আসে না, সুযোগ আসলে সেটার সদ্ব্যবহার করতে হয়। আমার মনে পড়ছে রোহিত শর্মার একটা প্রেস কনফারেন্স আজ থেকে প্রায় 2 বছর আগে তিনি করেছিলেন রাঁচির মাঠে। তিনি বলছিলেন যে সুযোগ বারবার আসবে না, যারা সুযোগ পাচ্ছেন তারা যদি সেই সুযোগটা কাজে লাগাতে না পারেন তাহলে যেন পরে তারা আফসোস না করেন। সঞ্জু স্যামসনের কথাও মনে পড়ছে, রোহিত শর্মার মানে সেই প্রেস কনফারেন্সটাও মনে পড়ছে। আর কোথাও গিয়ে যেন দুটো এক বিন্দুতে মিলিত হচ্ছে। বারবার সুযোগ আসবে না, অনেকবার সুযোগ পেয়েছেন। আমি জানি যে তিরুবনন্তপুরমেও তাকে আরও একটা সুযোগ দেওয়া হবে, দেখা যাক কী হয়। তাই অত্যন্ত ট্যালেন্টেড ব্যাটার সঞ্জু স্যামসন, যথেষ্ট ক্লাস রয়েছে যেভাবে তিনি বিশেষ করে আইপিএলে খেলেন, যে ছন্দে তিনি খেলেন রাজস্থান জার্সিতে, তাই সেই ছন্দটা আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম ভারতের জার্সিতেও দেখা যাবে। তবে এই গত বেশ কিছু টি-20তে তিনি একেবারেই কিন্তু লিন প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন। এবার যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন গত রাতের অন্যতম নায়ক, ট্র্যাজিক হিরো বলা যেতে পারে। তিনি হচ্ছেন শিবম দুবে। যেভাবে স্ম্যাশ করতে হয় সেটা তিনি দেখিয়েছেন এবং হয়তো শিখিয়েওছেন খুদে ক্রিকেটারদের। আর স্পিন ব্যাশার কেন তাকে বলা হয়, কীভাবে বড় বড় শটস খেলতে হয়,
সেটার একটা প্রপার ডিসপ্লে, একটা প্রদর্শনী যেন গতকাল তিনি দেখিয়েছেন ভাইজ্যাকে। এই পাহাড়ে ঘেরা স্টেডিয়াম, সেখানে একদম মানে রাতের আকাশে যেন দিওয়ালি। শিবম দুবের ব্যাট থেকে কি বলবো, 15 বলে অর্ধশত রান করেছেন এবং এটা কিন্তু একটা বার্তা দিয়েছেন তিনি যে আমি আছি এবং যদি ভারত সমস্যায় পড়ে তাহলে আমিও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখি। গতকালের আউটটা যদি তিনি না হতেন, ভীষণ দুর্ভাগ্যজনকভাবে তিনি আউট হয়েছেন, সেটা যদি না হতেন, আমি এর আগেও বলেছি এখনও বলছি, ভারত কিন্তু সেই ম্যাচটা জিততেও পারত। শিবম দুবে নিয়ে কথা বলছি এবং শিবম দুবের ব্যাটিং দেখতে দেখতে আমার যুবরাজ সিংয়ের কথা মনে পড়ছিল। যুবরাজ সিংয়ের কথা মনে পড়ছে যখন, তখন একটা কথা বলে রাখি, যুবরাজ সিং একটা পডকাস্ট শোতে বলেছেন যে তিনি কেরিয়ারের শেষ দিকে সম্মান পাননি, সেভাবে সমর্থনও পাননি, যার জন্য তিনি ছেড়ে দিয়েছেন, তিনি এনজয় করছিলেন না। এবার এনজয় অনেক ক্রিকেটাররাই করেন না এবং এটা আমি গাভাস্কারকেও বলতে শুনেছি, যখন আমি এনজয় করবো না তখন আমি ছেড়ে দেবো, তিনি বলেছিলেন এবং তারপর তিনি ছেড়েও দিয়েছেন। এবার বিষয় হচ্ছে যে এনজয় করছি না, উপভোগ করছি না ক্রিকেট, সেটা আলাদা বিষয়, কিন্তু আমি সম্মানিত হচ্ছিলাম না, এটা তিনি কার দিকে ইঙ্গিত করলেন? আমরা জানি যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বারবার মহেন্দ্র সিং ধোনিকে নিশানা করেছেন এর আগে। তিনি কি কোথাও কি পরোক্ষভাবে ধোনিকে ইশারা করলেন? আমাদের যতদূর মনে পড়ছে 2019 সালের জুন মাসে তিনি অবসর গ্রহণ করেন এবং এটা যে কার দিকে ইঙ্গিত করলেন, বিরাট কোহলি না মহেন্দ্র সিং ধোনি, যে সম্মান পাচ্ছিলেন না, কার থেকে তিনি সম্মান এক্সপেক্ট করছিলেন এবং কে তাকে সম্মান দেননি, এটা বোধহয় যুবরাজ সিং যেদিন তার আত্মজীবনী লিখবেন সেদিন আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট নিয়ে, বিশ্বকাপ আর কয়েকদিনের অপেক্ষা। আর একটু জানিয়ে রাখি যে আজকে ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন ইডেন পরিদর্শনে এবং পুরো ইডেন গার্ডেন্স, ইডেনের মাঠ সব কিছু তিনি ঘুরে দেখেন। আর আমরা জানি যে তিনি যখন সভাপতি, তখন তার তরফ থেকে একটা স্পেশাল এফোর্ট থাকবে। এবং আরও একটা কথা জানিয়ে রাখি যে সিএবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা ম্যাচ হতে চলেছে, যেখানে সভাপতি একাদশ বনাম সচিব একাদশ, এই দুই টিমের ম্যাচ হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যাট হাতে এই প্রীতি ম্যাচে দেখা যাবে। যাদবপুরের সেকেন্ড ক্যাম্পাসের মাঠে এই ম্যাচ হবে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবারও ব্যাট হাতে, মানে সৌরভ ব্যাট ধরলেই সেটা নস্টালজিয়া, আরও একবার সৌরভকে দেখা যাবে এবং সচিব একাদশের বিরুদ্ধে তিনি খেলবেন আর সভাপতি একাদশের হয়ে তিনি নামবেন না। আমাদের চোখ ওই ম্যাচের দিকেও থাকবে। তবে তার আগে অবশ্যই বলে রাখি যে এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি। পাকিস্তান যেটা বলছিল এতদিন ধরে যে তারা বিশ্বকাপ বয়কট করতে পারে, যেটা যে ডায়লগ দিচ্ছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি, সেখান থেকে কিন্তু একদম 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। এই মুহূর্তে যা আমাদের কাছে খবর, যে প্রাক্তন পাকিস্তান ক্রিকেটাররা তাকে বুঝিয়েছেন যে এটা কিন্তু ব্লান্ডার হবে এবং একই সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করেন। তাদের থেকেও কিন্তু কোনো রকম গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত আসেনি। তিনি যেটা বলছিলেন যে পাকিস্তান বয়কট করবে যদি বাংলাদেশ না খেলে এবারে T20 ওয়ার্ল্ড কাপ। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বা যারা ডিপ্লোম্যাটস রয়েছে, তারা জানেন যে এটা করলে আখেরে ক্ষতি কিন্তু পাকিস্তানেরই। এবার টাইম কি কিল করছে এক্ষেত্রে পাকিস্তান? আমাদের কাছে খবর কলম্বোর টিকিট কিন্তু কেটে ফেলেছে পাকিস্তান টিম, অর্থাৎ কলম্বো যাচ্ছে, এটা কনফার্ম। আমরা জানি 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মাদার অফ অল রাইভেলরিজ কলম্বোতে অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে দুটো ম্যাচ খেলবে পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ কি বয়কট করতে পারে, এরকমও কিন্তু একটা খবর উঠে আসছিল পাকিস্তান শিবির থেকে। তবে এখন যে খবরটা আসছে, রমিজ রাজা হোক বা অন্যান্য পাকিস্তান প্রাক্তনীরা হোক, তারা কিন্তু পরিষ্কার বলছেন এটা করলে সব থেকে ভুল হবে এবং সেটা যাতে পাকিস্তান না করে সেটার জন্য কিন্তু প্রাক্তন পাকিস্তান ক্রিকেটাররা বোঝাচ্ছেন না মহসিন নাকভিকে। তাই এটাই বলার যে বাংলাদেশের মানে যে জিনিসটা বাংলাদেশ করেছে সেটা যেন পাকিস্তান না করে আবেগ বশে, বিশ্বকাপটা যেন তারা খেলে। ভারত পাকিস্তান ম্যাচ সবাই দেখতে চায়।
15ই ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তান ম্যাচ হবে কলম্বোতে এবং বিরাট কোনো অঘটন না ঘটলে পাকিস্তান কিন্তু সেই ম্যাচ খেলবে, যেটা দুদিন আগেও শোনা যাচ্ছিল পাকিস্তান বয়কট করতে পারে, পাকিস্তান টাইম কিল করছে, পাকিস্তান হয়তো 8ই ফেব্রুয়ারি জানাবে যে তারা 15ই ফেব্রুয়ারি খেলবে না, বা 10ই ফেব্রুয়ারি তারা হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে যে তারা খেলতে পারবে না, বয়কট করবে। তবে এই মুহূর্তের খবর কিন্তু অন্যরকম। যাই বলুক না কেন মহসিন নাকভি একা হাতে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, তিনি আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, এবং যাদের সঙ্গে আলোচনা করছেন তারা কিন্তু একটা কথাই বলছেন যে বিশ্বকাপটা অবশ্যই খেলা উচিত পাকিস্তানের। তাই দেখার বিষয়ে বিশ্বকাপ শুরুর আগে অনেক রকম টুইস্ট আমরা দেখছি, মানে এগুলো বোধহয় বিশ্বকাপের বিল্ড আপ শুরু হয়ে গিয়েছে। আর আমাদের আশা থাকবে এটাই যে ভারত পাকিস্তান ম্যাচ হোক এবং ভারত জিতুক সেখানে। আর বিশ্বকাপের সমস্ত খবর নিয়ে আমরা তো আসবই। আজকে আপাতত এখানেই শেষ করতে হচ্ছে, তবে বলে রাখি টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে 7ই ফেব্রুয়ারি থেকে। ভারতবর্ষের বিভিন্ন ভেন্যুতে কলকাতা টিভি থাকবে, তাই সঙ্গে থাকুন কলকাতা টিভির, কারণ আপনারা জানেন গ্রাউন্ড জিরো রিপোর্টিং এই মুহূর্তে কলকাতা টিভি সবার আগে ক্রিকেটের বিভিন্ন স্টেডিয়াম থেকে তুলে নিয়ে আসে আপনাদের জন্য, আবারও নিয়ে আসবে টি-20 ওয়ার্ল্ড কাপের সময়। এবং অবশ্যই সঙ্গে থাকবেন না আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।